বাহ বাহ বাহ, সিনেমা হচ্ছে সিনেমা, একেবারে জমজমার রঙিন দৃশ্য। স্কাউন্ডেল, তুই তুই এখানে কেন? একজন আদর্শবান শিক্ষকের বাড়িতে এমন একটা সুন্দর দৃশ্য দেখার লোভ সামলাতে পারলাম না, তাই তো চুপি চুপি বাড়িতে এসে এই দৃশ্যটা আমার ডায়েরিতে লিপিবদ্ধ করে নিলাম। আমি জানতে চাই তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি কি না? যা বাবা, প্রবেশ করতে না করতেই প্রস্থান, একবার মার সঙ্গে দেখা হবে না, কারণ এটা ভদ্রলোকের বাড়ি, তাই এখানে সমাদরভাবে সভ্য শিক্ষিত ভদ্রলোক কোনো সে বোঝানোর নয়। আশা করি ভবিষ্যতে কথাগুলো মনে রেখে চলবি, নইলে তোর কপালায় অশেষ দুঃখ আছে। শোনো না, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? যাক, বর্দার কথা শিরোধার্য করে আপাতত প্রস্থান করি, চলি বৌদি। আমি কিন্তু তোমাকে এখান থেকে যেতে দেবো না। তার মানে? মানে সুদীপ তোমাকে পর ভাবলেও আমি কিন্তু তোমাকে আমার একান্ত আপন বলে মনে করি। বৌদি, তুমি বিশ্বাস করো, যেদিন তোমাকে আমি প্রথম দেখেছি সেই দিন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার সবসময় মনে হয় তুমি পাশে থাকলে মনে হয় তুমি স্বপ্নে যেন আমাকে ঠিক এইভাবে জড়িয়ে ধরে আদর করছো। বৌদি ছি, বৌদি ছি, ও কথা দ্বিতীয়বার উচ্চারণ করো না। তোমার মুখে ও কথা শুনলে সংসারের সব মায়েরাই যে কানে আঙুল দেবে, সন্তান তার স্বর্গাদেবী করিয়সী জননীকে মা বলে ডাকতে ভুলে যাবে। পবিত্র বৌদির অন্য এক পরিচয় মা, সেই মা হয়ে যে চারিত্রিক বৈশিষ্ট্য তুমি আজ দেখালে, তাতে আগামী দিনে তোমার নিজের গর্ব এত সন্তান যদি তোমাকে মা বলে না ডাকে, পবিত্র বয়সে যদি তোমার মুখে অন্ন তুলে না দেয়, তাহলে তার সেই অপরাধের বিচারের ভার আমি বর্তমানে শিক্ষিত সমাজের এই উপস্থিত জনগণের হাতেই তুলে দিয়ে গেলাম। সারা খুদে লেখক সতী পড়া দেখাচ্ছে। আরে যাও যাও যাও, তোমার মতো কত লেখক আমার যৌবনের মধুকে নেশায় পাগল হয়ে নিজের বাড়ির রাস্তাটা ভুলে গেছে, আর তোমাকে বস করতে আমার দুটো দিনও সময় লাগবে না। প্রদীপ, এই প্রদীপ, প্রদীপ, এই প্রদীপ। এত ডাকাডাকি করছো কেন? বাবা, না ডাকলে তোমার মতো ডুমুর ফুলে দেখা পাওয়াতে ভার, তার আবার এখন আবার চাকরি পেয়েছো। উপহাস করছো বৌদি, লেবারের চাকরি মানুষই করে, গরু ছাগলে নয়। যাক বলো, কি জন্য ডাকছিলে? কেন, কাজ না থাকলে বুঝি আমি তোকে এখানে রাখতে পারি না? তা কেন বৌদি, নিশ্চয় ডাকবে, কারণ বৌদি আর মায়ের মধ্যে তো কোনো তফাৎ নেই। তাই তোমার মধ্যে আমি খুঁজে পাই মাতৃসত্তা। সারা দিনটা আমার 12টা বাজে, সব প্ল্যান করে বসতে যাবে। আচ্ছা প্রদীপ, আচ্ছা বৌদি, তোমার এই বেমানান পোশাক ছেড়ে তুমি কি শাড়ি পরতে পারো না? শাড়ির কথা বলছো? আরে শাড়ি পরলে তো লোকে বলবে বুড়ি, তাছাড়া আমি শাড়ি পরলে তোমার তাতে কি লাভ? লাভ? বৌদি, তোমার সেই লক্ষ্মী প্রতিমা মূর্তির পদতলে বসে এই প্রদীপ সত্যিকারে মাটির প্রদীপ হয়ে জ্বলবে। পারবে না বৌদি, পারবে না সেই রূপ ধারণ করতে? না, কারণ ওসব অভিনয় আমার হাতে ছয় না। অভিনয় কেন করবে বৌদি? নারী জীবনে সার্থকতা তো মাতৃরূপে। তুমি হবে আমার সেই জগৎ জননী মা। তোমার তো মা আছে, তাহলে আমাকে মা বলে ডাকার প্রতি তোমার এত মোহ কেন? নাকি এর পেছনে কোনো মতলব? বৌদি, স্টিল প্ল্যান্টে যে চাকরি আমি করি তাতে যে কোনোদিন হারিয়ে যেতে পারি, তাই আমি চাই আমার এক মায়ের কোলে আর এক মায়ের শান্তির আশ্রয়। ঠাকুরপো, কি বলছো তুমি? আমি ঠিক বলেছি মেজ বৌদি, আমি ঠিক বলেছি। আমার কল্পনার তুলিতে এক স্বপ্নের কথা বলছি বৌদি, যে স্বপ্নে আমি দেখেছি তুমি হয়েছে সর্বাংশ আধরিত্রী, আর তোমার শীতল কল হয়েছে এই জগৎ সংসারে আমার বাবা মায়ের শেষ ঠিকানা। না না না, আমি পারবো না, সব আমি কিছুতেই পারবো না। কেন পারবে না বৌদি? শুনেছি মেয়েরা মায়ের গুণ নিয়ে পৃথিবীতে জন্মায়, তাহলে তুমি তো তার ব্যতিক্রম নও। ঠাকুরপো, আমি মনে করে দেখো তোমার সেই জন্মদাত্রী মায়ের কথা। তোমার বাবার অপেক্ষা সত্ত্বেও তোমার মা যেমন তোমাদের ভাই বোনকে তার মাতৃস্নেহের আঁচলে লুকিয়ে রেখে আজ সঠিক ঠিকানা প্রদান করেছে, ঠিক তেমনি ভাবে এই সমাজ সংসারে ঝড়ঝঞ্ঝার হাত থেকে আমার বৃদ্ধ পিতা বাবাকে, আমার বৃদ্ধ পিতা মা বাবাকে তুমি রক্ষা করো, রক্ষা করো। পারবো না, কিছুতেই পারবো না। উন্নত নৃত্য ড্রিং এই যে যার জীবনে একমাত্র মূল মন্ত্র, সেই
তাহলে বৌদি এবার না হয় মাতৃরূপে জীবনটাকে এনজয় করে দেখো, আনন্দ পাও কিনা। ঠাকুরপো আমি তোমার 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 পায়ে ধরে অনুরোধ করছি বৌদি, যদি পারো আমার বাবা মাকে, যদি পারো। না না, তোমার এই ভক্তির পুষ্পাঞ্জলি তো দেবীর আসন করে, কিন্তু আমার মতো দানবী নয়। কারণ আমি আমার মায়ের দেওয়া শিক্ষাকে ভুলে আমি দেবী থেকে হয়েছে দানবী। তাই আমার জীবনের প্রথম কথা এই জয়, আর শেষ কথা হচ্ছে এই জয়। আমার কল্পনার কল্পতুলি আমাকে ২০ বৃক্ষ দান করলো, তাহলে সে ২০ বৃক্ষের কাছে মোক্ষ ফুলের আশা করি কি করে? ঈশ্বর তুমি বলে দাও এখন আমি কি করি, কি হবে আমার বাবা মায়ের শেষ ঠিকানা? তোর মতো সুসন্তানের দেওয়া গাছতলাই হবে এই যুগের হতভাগ্য বাবা মায়েদের নিশ্চিন্ত আশ্রয়, শেষ ঠিকানা। বাবা কিন্তু হে তুই কি করেছিস বাবা? এমএ পাশ করে একটা সামান্য শ্রমিকের চাকরি। আপনার কাছে শিখেছি বাবা, কোনো কাজে ছোট নয়। তাই তুই আমার সন্তান হয়েই দুঃখ করব না বাবা, আপনি তো বলেন উঁচুতে উঠতে গেলে প্রথমে নিচের সিঁড়িটাকে ব্যবহার করতে হয়। আমারই শিক্ষার জালে আমাকে বন্দি করে তুই আজ নিজে কোথায় হারিয়ে যাচ্ছিস বাবা? না বাবা না, আপনার শিক্ষার সত্যের প্রদীপ এত সহজে নিভে যাবে না বাবা, যেতে পারে না। তাই বুঝি স্টিল প্ল্যান্টে চাকরি নিয়েছিস? আরে ওরে হতভাগা, বাবা মাকে যদি কাঁদাবার ইচ্ছা ছিল তাহলে? মা গো, সংসার কারাগারে বন্দি মানুষের দায়িত্ব অনেক, তার কোনোটাই তো আমি ঠিক মতো পালন করতে পারিনি। তাই একবার শেষ চেষ্টা করে দেখি বিন্দু বিন্দু দিয়ে সিন্ধুর কোন উপকার করতে পারে কিনা। তাই বলে নিজেকে শেষ করে দিয়ে? না বাবা না, আপনার শিক্ষার সত্যের প্রদীপ আপনাদের পদতলে আগেও চলেছে, এখনো চলছে, আর ভবিষ্যতেও জ্বলবে। এই জটিল সংসারে কুটিল মানুষের স্বার্থ আর লোভ হিংসার ফুৎকারে নিভে যাবে না বাবা, যেতে পারে না, যেতে পারে না। বাবা পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো, তোমার দু চোখে দেখেছি যে বেঁচেছি মন্দ ভালো। পিতা স্বর্গ, পিতা ধর্ম। মা গো, তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলে দাও, এমন স্নেহ কোথায় পাবো তুমি বলে দাও। চিরদিনই থাকবো তোমার চরণ ধরে, ওগো মা, ওগো মা, তুমি মা, আমার মা। তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা, ওগো মা, ওগো মা। চুপ করো করুণা, তুমি চুপ করো। তুমি রত্নগর্ভা, তাই তো দিচির আত্মত্যাগের আদর্শ নিয়েই যে সন্তান তোমার গর্ভে জন্মগ্রহণ করেছে, চোখের জল ফেলে তার চলার পথকে পিছল করে দিও না করুণা, পিছল করে দিও না। পাচ্ছি না, আমি কি করে চুপ করে থাকবো বলতে পারো? আমার সত্যের প্রদীপ আছে, নিজের জীবন বাজি রেখে আমাদের উদ্ধার কার্যে ব্রতী হয়েছে, তাই তুমি ঈশ্বরের কাছে কামনা করো তার স্বপ্ন যেন সার্থক হয়, সার্থক হয়। আপনাদের স্বপ্ন সার্থক হতে আর কি বাকি আছে বলতে পারেন? দুটো ধর্মের শাড়িতে চাকরি পেয়ে গেল, আর কি চান? বৌমা, বৌমা, এ তুমি কি বলছো? একটু কষ্ট করে বলো তো বৌমা।
না বুঝতে পারার মতো মেয়ে তো আপনি নন মা। বলছি বহুত দিন তো হলো বড় ছেলের ঘাড়ের উপরে চেপে আছেন। বৌমা আমরা এবার একটু দয়া করে ওই মেজো ছোটর উপরে ভর করুন, কারণ আমাদের তো একটা ভবিষ্যৎ আছে। বৌমা তাহলে আমরা কোথায় যাই বলো তো বৌমা? তোমরাই যে আমার ভবিষ্যৎ। ন্যাকামো করবেন না, বুঝলেন? বেশি ন্যাকামো করবেন না। আপনারা দুই ছেলে ভবিষ্যৎ গোছাবে, আর এক ছেলেই বা আপনাদের দায়িত্ব নিয়ে ভূতের বেকার খাটবে কেন? তুমি ঠিকই বলেছো বৌমা, এখন তুমি বলে দাও আমাদের কি করা উচিত। এর মধ্যে আবার আমাকে জানাচ্ছেন কেন? শুনুন, আজকেই আপনারা আপনাদের বড় ছেলেকে পৃথক করে দেবেন। না না, ও কাজ তুমি করো না। আমাদের এমন সাজানো সংসার খুব চলে যাক, তাতে আমার কিছু করার নেই। শুনুন, আজকের মধ্যে যদি আমাদেরকে আপনারা পৃথক করে না দেন, তাহলে আপনারা আপনাদের তিন ছেলের মরা মুখ দেখবেন। শুনুন, ওসব মায়াকার নাই, এই মুক্তির আগে ভুলাতে যাবে না। ভালো করে শুনে রাখুন, এরপরেও যদি আপনারা আপনাদের বড় ছেলে রোজগার খান, তাহলে মনে করবেন আর সেটা আপনাদের এই ছোট ছেলে প্রদীপের মাথা খাচ্ছে। ভগবান, এই কথা শোনার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? আমার মৃত্যু দিলে না কেন? কেন? ভেঙে পড়ো না করুণা, ভেঙে পড়ো না। সংসার নদে সবে এক কুল ভেঙেছে, এখনই যদি একটু ভেঙে পড়ো তাহলে দুকুল ছাপানো প্লাবন তুমি সামলাবে কি করে? আমি পাচ্ছি না, আমি যা সহ্য করতে পারছি না বললে চলবে না করুণা। আমরাই যে সংসারের রথের চাকা, তাই এই সংসারের সমস্ত ভার আমাদের উপরে তো পড়বে। এই যে মা, আমাকে ভাত দেবে, চলো। কি হলো, কথা বলছো না কেন? চলো। না, মানে আমার শরীরটা বেশ ভালো নেই তো বাবা। তুই বরং বৌমাকে ডাক, বৌমাকে বল। ঠিক আছে, বলছি, তুমি এই ফলগুলো তুলে রাখো। না 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 বাবা, তুমি এক কাজ কর, এই ফলগুলো বরং বৌমাকে রাখতে বলিস, তুলে রাখতে বলিস। কিন্তু মা, এতদিন তো তুমি এই সমস্ত জিনিস গুছিয়ে তুলে রেখেছো, সকলকে ভাগ করে খেতে দিয়েছো, তাহলে আজ হঠাৎ? দেখ দেখ বাবা, এই পৃথিবীতে তো চিরদিনই কারো সমান যায় না। তা জানি, কিন্তু আজ হঠাৎ কোন সুনামি তাণ্ডব বয়ে গেল যে সংসারের চিরাচরিত্র নিয়মগুলোই বলতে গেল। কথাটা তুই ওভাবে নিচ্ছিস কেন জয়? তোর মায়ের বয়স হয়েছে, তাই সব জিনিস খেয়াল রাখা ওর পক্ষে সম্ভব নয়। তাছাড়া থামলে কেন, বলে যাও। এই সংসার রথের দেবতা ফুটো জগন্নাথ হয়ে কথাগুলো শুনতে আমার বেশ ভালোই লাগছে। শোন বাবা, বৌমাকেও তো কিছু কাজের ভার দিতে হবে, যেহেতু সে এ বাড়ির বড় বউ। তাই আমার পবিত্র কর্তব্য এগুলো তার হাতেই তুলে দেওয়া। জয় জয়, যত সহজে আপনি ব্যাপারটা বুঝিয়ে দিলেন, ততটা যে সহজ নয় সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে বাবা। কি বলছিস তুই? তুমি তুমি সত্যি করে বলো তো মা, প্রকৃত ঘটনাটা কি? তোমার বৌমা? না 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 বাবা, জয়, বৌমা আমাদের কিচ্ছু বলেনি, বৌমা কিছু বলেনি, তবে তোর বাবা বলছিল। বাবা? বাবা আপনি? হ্যাঁ জয়, বাস্তব বড় নির্মম নিষ্ঠুর। সেই নির্মম বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে আমি তোকে আদেশ দিচ্ছি, আজ এই মুহূর্ত থেকে এই সংসারের তুই কেউ নয়, তুই পৃথক, তুই আলাদা। না বাবা না, এই আদেশ আপনি আমায় করবেন না। আমি কোনোদিন আপনার কথার অবাধ্য হইনি, কিন্তু আজ বলছি আপনার এই আদেশ আমি পালন করতে পারবো না, কিছুতেই না। ওরে জয়, তুই যদি এই প্রভাত রায়ের শিক্ষায় শিক্ষিত হয়ে থাকিস, তাহলে আজ এই মুহূর্ত থেকে এই সংসারের সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না, অন্যথায় আমি জানবো এই করুণার গর্ভে জন্মগ্রহণ করলো আমি বোধহয় তোর পিতা নই, আমি বোধহয়। মা, মা, বাবা, বাবা
কি বলে গেলেন? আমি আমি সংসার থেকে আলাদা থাকবো? তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা চলবে না। না মা, না, আমি তো পারবো না, আমি তো পারবো না। তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না মা। মা, ও মা। জয় জয়, তুই তো জানিস বাবা, তুই তো জানিস যে তোর বাবার সিদ্ধান্তের উপর কথা বলার দুঃসাহস আমার নেই। নেই বললে তো চলবে না মা, বলতে তোমাকে হবে। কেন? আমি কি তোমার ছেলে নই? তোমার স্নেহ রসে আপ্লুত করে মানুষ করতে তোমার কি কোনো কষ্ট হয়নি মা? জয় জয়, ও কথা বলিস না রে, ও কথা বলিস না, ও কথা বলিস না। আজ বক্ষ বিদীর্ণ করে যদি আলাদাই করে দেবে, তাহলে ছোটবেলায় তোমাকে মা বলে ডেকে ওঠার আগে তুমি আমার গোলা টিপে শেষ করে দাওনি কেন মা? কেন কেন কেন? ওরে জয়, আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি মা, বাবাকে তুমি হাতে এসে ফিরিয়ে নিতে বলো, ফিরিয়ে নিতে বলো মা। না বাবা, আমি যে পাষাণ হয়ে গেছি, আমি যে পাষাণ হয়ে গেছি। আমার এই বুকটাতে কান্নার পাড় জমে আছে, তবু তোর বাবার কথার উপরে কথা বলার ক্ষমতা যে আমার নেই। আমি বড় অসহায়, আমি বড় অসহায়, আমি বড় ভেসে গেছে হায় নয়নের যমুনা, নয়নের যমুনা। বাসি কেন তবু নাম ধরে ডাকে, বাসি কেন তবু নাম ধরে ডাকে, আজও আঙিনা আমার অবস্থা ঠিক মতো অনুভব করতে পারছো না শিখা? খুব পারছি, তাই তো আমি ঠিক করেছি আমি তোমাকে কিছুতেই খেলা করে খেলার মতো ভেঙে যেতে দেব না। আমি তোমাকে সেখান থেকে ঠিক টেনে তুলবই তুলবো। তাতেই তুমি দুঃখের সাগরে অতল চলে নিমজ্জিত হবে, ব্যর্থতা লোনা জলে হাবুডুবু খাবে, তবু সফলতার মুক্তবাহী ঝিনুক তুলে পারবে না শিক্ষা, পারবে না। আমি বুঝতে পারছি না কেন এত তুমি ভেঙে পড়ছো? বাস্তবতার শক্ত মাটিতে পা রেখে চলতে চাই বলি, তাই আমার শেষ অনুরোধ তুমি আর একবার ভালোভাবে বোঝার চেষ্টা করে শিখা। দেখেছি, আমি অনেক চিন্তা করে দেখেছি, আর সব কিছু জেনে শুনে আমি এতদূর পথ এগিয়ে এসেছি। যতদূর এগিয়েছো এবার ঠিক ততদূর পিছিয়ে যাও। সম্ভব নয়, কারণ এই পথ বড় বন্ধুর বড় দুর্গম। যতই দুর্গম হোক না কেন, আমি নিজের মনের সঙ্গে লড়াই করে যখন এতদূর এগিয়ে এসেছি, তখন ফিরে যাওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। প্রদীপ, তুমি কি জানো না শিখা, আমি তোমাদের কারখানার সামান্য একজন কর্মচারী মাত্র। তাতে কি হয়েছে? আমি তো চাকরিজীবী মানুষের প্রয়োজন নেই, আমি চাই আমার মনের মতো একটা মানুষ। অজ্ঞানের মতো কথা বলো না শিখা, কারণ আমার এক মাসের বেতন দিয়ে তোমার একজোড়া জুতো কেনা যাবে না। বেশ তো, আমি জুতো পরা ছেড়ে দেব। কিন্তু এই দুঃখে নিমজ্জিত সংসার কারাগারে বন্দী হয়ে
তুমি খাবে কি? আমি খাবো প্রকৃতির জল, আলো, বাতাস, আর তোমার এই বুক ভরা ভালোবাসা। তোমার লজ্জা নিবারণ করবে কি দিয়ে? তুমি হবে আমার লজ্জা নিবারক, আমার অঙ্গের ভূষণ। তোমার বিলাসিতার জীবন আমি আজ থেকে সবকিছু ত্যাগ করলাম। আমি বুঝতে পারছি না শিখা, তোমার এই সুখ সর্বস্ব জীবনের পূর্ণতাকে ত্যাগ করে তুমি আমার মতো একজন নিঃস্ব রিক্ত সর্বহারা মানুষের কাছে কি পাবে? আমি জানি না, আমি শুধু জানি কি জানো শিখা? আমারই জীবনে ও গো মোর বন্ধু আছে শুধু তোমারই নাম। সত্যিকারে তুমি প্রদীপের শিখা। তাহলে ঠিক এমনি করে প্রদীপের শিখা হয়ে সারা জীবন জ্বলবার অধিকার আমাকে দাও। দিলাম, কিন্তু তুমি সেই অধিকার আমার হৃদয় মন্দিরে আমি গেঁথে নিলাম। কি ব্যাপার শিখা, হঠাৎ প্রণাম কেন? আমার হৃদয় মন্দিরে দেবতাকে আজ আমি প্রথম প্রণাম করলাম। বেশ, তুমি এখন কলেজে যাও, আমি কারখানায় চললাম। হ্যাঁ, কলেজে যাচ্ছি, কিন্তু কলেজে গিয়ে আমার পড়াতে মন বসবে কিনা আমি বলতে পারছি না। মিলনকে মধুর করতে মাঝে মাঝে বিরহের প্রয়োজন শিখা, তাই বিরহকে মাথায় আস্কারা দিয়ে মাথায় উঠতে দিও না শিখা। কারণ বাড়ি থেকে কলেজ সর্বত্র তোমার সুন্দরতম ছায়া ফেলার চেষ্টা করে। কেমন, আমি এখন যাই। যাই বলতে নেই, বলো আসি। ঠিক আছে প্রিয়া, তাহলে আমি এখন আসি। বাই। তুমি আমাকে সুখ ঐশ্বর্যের কথা বলছিলে না? তোমার এই পবিত্র ভালোবাসার কাছে আজ আমি যে স্বর্গীয় সুখ পেলাম, সেটা পৃথিবীর সব কিছুর কাছে হার মেনে যায়। তাই তো আজ মনে হচ্ছে আমি মুক্ত পাখির মতো ডানা মেলে উঠতে উঠতে বলি। কোথায় উঠে ভাবছিস? কলেজ না অন্য কোথাও? কি রে মুখ পুরি, মাথা নিচু করলি যে? তবে কি কিছু অন্যায় করে ফেলেছিস নাকি? মানে আমি কি হলো, তুই ঠকেছিস কেন? এই মডার্ন যুগের মেয়েরা অন্যায় করে বড়দের সামনে মাথা নিচু করে না। আর আমি তো মডার্ন মেয়ে নই দাদা, আমি তোমার ছোট বোন। তাহলে বেলা 11টায় তুই কলেজ না গিয়ে এই পার্কে কি করছিস রে? আমি মানে কলেজ করছে গো দাদা, কলেজ করছে। দিদি আজকাল পার্কেই কলেজ করে। মিঠুন মানেটা বোঝাবার আমি কে? কারণ আমি নামে মিঠুন, কিন্তু কাজে সিনেমার হিরো নই। ওই ফুটপাথ থেকে কুড়িয়ে আনা এক চাকর। মিঠুন মানেটা বোঝাবার মাস্টার এই মাত্র চলে গেল। মিঠুন, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। গেলেও কিছু করার নেই দিদিমণি, কারণ রেডিও, টিভি এবং খবরের কাগজের দৌলতে তোমার এই পার্কে চলা কলেজের ঘটনা সবাই জেনে গেছে। বুঝেছি, তার মানে দাদা আমার পেছনে সীমাই ছেড়েছে, তাই তো? আচ্ছা, আজকে বাড়িতে চলো, তারপর দেখাচ্ছি মজা। ঠিক আছে, আমি এখন কলেজে যাই। কেমন দাদা? ওরে পাগলি, তোর এই দাদার সাপোর্ট না থাকলে তোর সাধ্য কি যে তুই যুধিষ্ঠির দাশগুপ্তের মেয়ে হয়ে এত দূর এগিয়ে যা?
আর এগিয়ে না গিয়ে এবার হয়তো এদের পিছিয়ে আসতে হবে দাদা। তোর এ কথা মনে হওয়ার কারণ ওই ম্যানেজারের দৃষ্টি পড়েছে দিদির দিকে। তাই সেদিন যখন বাবুর কাছে ম্যানেজার প্রদীপদার নামে আলোচনা করে আমি সব শুনেছি। তাহলে ও কথা তুই কেন আমায় আগে বলিসনি? বলার ফুরসত পেলাম কই। তোর কি মনে হয় বাবা ওই ম্যানেজারের কথা বেদ বাক্য বলে মেনে নেবেন? কারণ বাবু এখন ম্যানেজারের হাতের পুতুল। সে যেমন নাচাবে বাবু তেমনি নাচবে। ওদের দুজনের কবল থেকে প্রদীপ আর শিখাকে বাঁচানোর উপায় আপাতত আমার মাইন্ডে নেই, তবে খুঁজে দেখতে হবে। ঠিক আছে শোন, তোকে বাড়ির কোনো কাজ করতে হবে না। তুই শুধু ওদের দুজনের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখবি। কোনো কারণে ওদের দুজনের গায়ে আমি এতটুকু কাটার আঁচড় লাগতে দেবো না দাদা। আমি সারা জীবন দিয়ে ওদের বর্মের মতো আগলে রাখবো। অন্যায় পাপ অধর্ম আজ বাবাকে গ্রাস করেছে। ওদের কবল থেকে বাবাকে উদ্ধার করার কোনো পথ আজ আর আমার জানা নেই। তাই সর্বশেষ পন্থা অবলম্বন করতে গেলে আমায় ভুলে যেতে হবে সেই মহামানবের বাণী, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তব পিতরি প্রীতিমা বন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। কিন্তু তা কি করে সম্ভব? ওগো বর্তমান সমাজের শিক্ষিত বিজ্ঞ মানুষ, আপনারাই বলুন, পিতার অন্যায়ের মূলচ্ছেদ করতে পুত্র হিসাবে আমার করণীয় কি? কি বলছে আজকের এই সমাজ সংসার? আমি অপরাধী? ওই স্বার্থান্বেষী কুটির মেয়ে মানুষের পাল্লায় পড়ে অন্যায় অধর্ম পাপবোধ এগুলো তো সঙ্গী করতেই হবে। এই দেখুন, ওদের সঙ্গী করে আমি আত্মসুখের জন্য বাজার করতে চলেছি। ছি 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 ছি, মনে হচ্ছে এই ব্যাগটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ওই পাশানো ভগবানকে জিজ্ঞাসা করি, হে ঈশ্বর, ওই নারী জাতিটাকে তুমি কোন উপাদান দিয়ে তৈরি করেছো? সঠিক উপাদান দিয়েই তৈরি করেছেন বড়দা। কারণ ঈশ্বর যা করেন তা মানুষের মঙ্গলের জন্যই করেন। মিথ্যা মিথ্যা মিথ্যা, তোমার এই ধারণা সম্পূর্ণ ভুল। না, মিথ্যা নয়। নারী শুধু বড় বৌদি একা নয়, মাও তো নারী। তাহলে কি ঈশ্বর তাকেও? না পবিত্র না, মায়ের উপমা শুধু মা। তাহলে এটা তো ভুল নয় বড়দা যে নারী মহিয়সী। ভুল আমাদেরই যে আমরাই তাদের সঠিক পথে চালনা করতে পারি না। তাহলে কি এটাই বুঝবো আমার অক্ষমতার জন্য এই সোনার সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল? না বড়দা, সংসার কখন কার জন্য কিভাবে ভাঙে তা কেউ বলতে পারে না। এক অদৃশ্য লোভ আর স্বার্থপরতার কালো হাত প্রতিটি সংসারকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। সামান্য আত্মসুখ কেড়ে নিচ্ছে সমাজ সংসারের শান্তির বাতাবরণ। এই পৃথক সংসারের জ্বালা আমি যার সহ্য করতে পারছি না পবিত্র। কিন্তু ভবিতব্যকে তো মেনে নিতেই হবে বড়দা। এ হলো ঈশ্বরের অদৃশ্য হাতের খেলা। নইলে একজন গণ্যমান্য শিক্ষকের আজ এই করুণ অবস্থা হবে কেন? জানি না, জানি না মাস্টার মশাইয়ের মতো মানুষের এই সমাজ সংসারের বুকে শেষ ঠিকানা কোথায়। সেই শেষ ঠিকানা জানবার আগে আমার যেন মৃত্যু হয় ঠাকুর। যে বাবা মা আমাদের মানুষ করতে তাদের সর্বস্ব বিলিয়ে দিয়েছে, তাদের পায়ে একটিবার হাত রাখার অধিকার আমাদের নেই। এইভাবে বাঁচার চেয়ে মৃত্যু অনেক ভালো, মৃত্যু অনেক ভালো। মরতে চাইছো, মরবে কেন? শুনোনি কবির ভাষা, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কে আপনি? এই সকালবেলায় মদ খেয়েছেন কেন? মদ খাওয়ার আবার সকাল বিকেল আছে নাকি ব্রাদার? আমি সালা মাল্টি মিলিয়নিয়ার বীরেশ্বর মিত্রের ছেলে অর্পণ মিত্র। আমি বীরেশ্বর মিত্রের ছেলে? তার মানে তুমি ডোনার দাদা? ইয়েস, শি ইজ মাই সিস্টার, বাট নাও শি ইজ সুদীপ রায়ের ওয়াইফ। বাট হু আর ইউ? আমি সুদীপ রায়ের বড়দা, জয়দীপ রায়। আই এম সো সরি বড়দা, কিছু মনে করবেন না, এই সকালবেলা একটু মাল খেয়ে ফেলেছি তো।
তো সারা জিন্দগিটা তো ভুল আছে। अच्छा काम तू করবি কি করে? আপনি बहुत शर्म की बात बाबूजी जे ও সারা আমার কারবারের পটনার আছে। সম্মানে আঘাত দিয়ে কথা বলবেন না কাকা বাবু, কারণ উনি আমার ভগ্নিপতির বড়দা। নমস্তে বাবুজি, ডোন্ট মাইন্ড। কুটির পর খুশ খবরিয়া আছে তো? সিং সিং, এই সংসার রণাঙ্গনে সবাই ভালো থাকবে সেই দিন যেদিন এই পৃথিবী থেকে স্বার্থ, লোভ আর হিংসা বিলুপ্ত হবে। কিন্তু কিন্তু 7 মান তেলও পুড়বে না আর রাধাও নাচবে না। চলি সিংজি, নমস্কার। আপনি আমার আত্মীয়ের কাছে আমাকে মাতাল বললেন? তুই সারা সকাল বেলার মদ পেয়েছিস, তোকে সালাকে মাতাল বলবে না তো ভদ্রলোক বলবে? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কাজের কথা বলুন কাকা বাবু। काम काम तो बहुत अच्छे बेटा, वही काम के लिए तोके हमें हमार कारबारी पटनार बनाया। तो योग ब्लड लेकिन काजिर कोई ना আছে। বেশ বলুন, আপনার যে কোনো কাজ আমি লড়িয়ে করব। तो पारवी बेटा, वही 1982 साल की माघी पूर्णिमा सही हिसाब फैसला करती। পারবো, নিশ্চয় পারবো। বলুন, ওই 1982 সালে মাঘী পূর্ণিমার রাতে কি ঘটেছিল? बोलबे तोके जरूर बोलबे बेटा, तो भी आगाही तोके एक तो छोटो काम करके दिखाते होबे। বলুন কিসে কাজ? आगामी सोमवार তুই যাবি যুধিষ্ঠির बाबू का ऑफिस पर। वो साला हमार 6 लाख रुपया गड़बड़ करिए से वही रुपया तोके इनी और আদায় করতে হবে। ও টাকার জন্য আপনি চিন্তা করবেন না কাকা বাবু, মনে করুন ওই টাকা আপনার কেসে জমা পড়ে গেছে। তার চেয়ে বলুন ওই 1982 সালে। बोलबे ठीक समय के लिए जरूर बोलबे बेटा, वही दिन का फैसला के लिए जिंदा हूँ। কাকা बाबू, ये सरदूर सिंह शांति का दूत नहीं, कान खड़ा करके सुन बेटा, वही दिन में जरूर चाहिए खून का बदला, खून खून का बदला, খুন? না না না, আমার গুরুদেব বলেছেন বাবা যুধিষ্ঠির, ক্ষমাই হলো মানুষের পরম ধর্ম, তাই হিংসা পরিহার করে চলবি। কোনো কার্য উদ্ধার করতে যেন রক্তপাত ঘটাস নে বাবা। তাই ওই গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার পর আমি খুন করাটা একেবারে ছেড়ে দিয়েছি। আমার ওই মূর্খ কর্মচারীর দল ভুলবশত 2-1টা খুন করে ফেলে, তাই। নইলে আমি থাকতে রক্তপাত নইব নইব চ। আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামীর আদেশে জানোয়ারটাকে একেবারে শেষ করা হয়েছে স্যার। হায় 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 হায়, এ কি করেছিস তোরা? ভদ্রলোকের এমন একটা ছেলেকে তোরা মরতে দিলি কেন? সালা বামুন হয়ে চাঁদ ধরতে গিয়েছিল, তাই নিয়টি ওর চুলের মুঠি ধরে। তাই নাকি? তা কি করে মরল রে? আর বলবেন না স্যার, ওই কারখানার গলন্ত ফার্নেসের লোহার মধ্যে মাথাটা ঢুকে পড়েছিল। বাহ, বেশ দর্শনীয় ব্যাপার তো। আর কেউ দেখে ফেলেনি তো? না স্যার, ওখানে আমাদের আজাদ বাহিনী ছাড়া আর কেউ ছিল না। তবে আবার তবে কিসের? ডেড বডিটা এখানে নিয়ে আসার সময় আমাদের দারোয়ান কালু সর্দার দেখে ফেলেছে। কালু সর্দার? ওর ডিউটি তো বাড়িতে ছিল, সে ওই কারখানায় কি করছিল? ওটা তো আমিও বুঝতে পারছি না স্যার। অনুসন্ধান করো, অনুসন্ধান করো, কারণ কালু সর্দার যদি কোনোদিন আমাদের সাথে বেইমানি করে। না বাবু,
কালু সর্দার গরিব ছোট লোক হলো, কিন্তু সে বেমান নয়। তা আজকের ওই ঘটনা অন্য কারো কেন পৌঁছিবে না? তাহলে তুই এক কাজ কর, এই ডেড বডিটাকে বস্তায় ভরে ট্যাক্সিতে করে ওই গঙ্গার জলে ফেলে দিয়ে। তোমাকে মাফ করবেন বাবু, এই কাজ আমি করতে পারবো না। কেন? কেন? আপনাদের রক্ষা করতে যেদিন প্রদীপ বাবুর মাথায় লাঠি মারিছিলাম, সেদিন থেকে আমার একমাত্র ছেলে জ্বরে ভুগতে থাকে। এই দীর্ঘদিন চিকিৎসা করিও আমি সুস্থ করতে তুলতে পারিনি বাবু। আমার সাজা দিয়ে, আমার কামিয়ে আমার ছেলে গত রাতে চলে গেছে বাবু, চিরকালে চলে গেছে। শোন কালু, তাই বলছি যে গেছে সে তো আর ফিরবে না। তাই তার দুঃখ ভুলে আমাদের যে যার কর্তব্য তো আমাদের নিজেদের পালন করতে হবে। না বাবু, এই পাপ কাজ আমি করতে পারবো না। তাহলে কি জন্য এসেছিস তুই এখানে? ছুটি নিতে বাবু, ছুটি নিতে। আজ থেকে আমার একবারে ছুটি। এই আপনার এই পাপ কাজে আমি জবাব দিয়ে গেলাম বাবু, আমি জবাব দিয়ে গেলাম। কাছে জবাব দিয়ে তো এরপর না খেতে পেয়ে মরবি। তাই যা বলছে, ভগবান আমাকে শক্ত দুটো হাত দিয়েছে, বড় কিছু করতে না পারলো এই হাত দিয়ে আমি মনে বইবো, রেস্কে চালাতে পারবো। তো এই কাজ আমি করতে পারবো না বাবু। কিন্তু মনে রাখিস কালু, বেমানি করলে বাবু এই শহরে 100 বেমানি 99 জন করে আপনার মতো ভদ্রলোক। আমার মতন মূর্খ ছোট লোক নয়, আমার মতন মূর্খ ছোট লোক তার নিয়োগ কাম দাম দিতে জানে বাবু। তারা বেমান করতে জানে না, তারা বেমান করতে শিখে না। এরাও যদি জ্ঞানদাতা হয়ে যায় তাহলে সমাজটা উচ্ছন্ন যেতে আর বাকি কোথায়? সেল শকুনের কাতর আর্তনাদে ভাগারে গরু পড়বে না। আপাতত এই লাশটাকে আমাদের গুপ্ত কক্ষে রেখে দে। রাত্রেবেলায় এই লাশটাকে ওই গঙ্গার জলে ফেলে দিবি। ওকে স্যার। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই লোকটা আমারই কারখানার শ্রমিক ছিল, আমাদের কর্মরত অবস্থায় শহীদ হয়েছে। তার স্মৃতির প্রতি একটু শ্রদ্ধা জানাতে হবে না? বেচারি শখ ছিল গো, বেচারি শখ ছিল আমার জামাই হবে, কিন্তু দুর্ঘটনায় সব ওলট পালট হয়ে গেল। বেচারা এই মুখ দিয়ে আমার মেয়ের কতই চুমুনা খেয়েছে। হায় হায় হায়, তুই তুই একে একটু ভালোবেসে কাছে টেনে নিয়ে ওর এই মুখটায় লাথি মেরে ওই গঙ্গার জলে ফেলে দিয়ে আসবি। চলে সুলতান, তোমার সদ্গতির ব্যবস্থা করি। তোমার মৃত্যু দিয়ে শুরু হোক আমার নতুন কর্মজীবন। কাঁটা আমার মেয়ের চলার পথের বিষাক্ত কাঁটাটাকে চিরতরে উপড়ে দিয়েছে আমারই এক পোষা পাঠা। শুনছি ওটাও নাকি খুব গন্ধ ছড়াচ্ছে, তাই ওটাকেও সরিয়ে দিয়ে আমার চলার পথটাকে কণ্টক মুক্ত করে আমি খুব শীঘ্রই আমার গুরুদেব দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামীর আদেশে এই সংসার কারাগারের কামিনী কাঞ্চনের মায়া মোহ ত্যাগ করে আমি বৃন্দাবনেই চলে যাব। গুরু কৃপা হি কেবল। নমস্কার মিস্টার দাশগুপ্ত। নমস্কার। কি আপনি এই গুরুদেবের চরণ বন্দনা করার সময় হঠাৎ দারোগা বাবু কেন? আমরা সব জায়গায় হঠাৎ আসি মিস্টার দাশগুপ্ত।
যাও বলুন প্রদীপ রায় কোথায়? প্রদীপ রায়? আপনার সে আবার কে? আপনার এই কারখানায় একজন শ্রমিক। হলেও হবে, ওটা তো আমি বলতে পারবো না। আমি তো সব সময় আমার ওই গুরুদেবের চরণেই পড়ে আছি। ওটা আমার ওই ম্যানেজার বাবুই জানেন। হলো আপনার জানা পেরে আছে বলে আমি মনে করি। শুনুন মিস্টার দাশগুপ্ত, প্রদীপ রায় আপনার কারখানার কাজে যোগ দিয়েছিল, কিন্তু সে আর ফিরে যায়নি। হঠাৎ একটা এমন অভিযোগ আপনাকে করলো কে? সে আপনার জেনে কাজ না মিস্টার দাশগুপ্ত। আপনি শুধু এটা জানা হবে প্রদীপ রায় এখন কোথায়। দেখুন, ওই কারখানার কাজে ফাঁকি দিয়ে কোথাও প্রেম করছে কিনা। হঠাৎ আপনার এরকম ধরনের কারণ? না মানে ইয়াং ছেলে তো, তাই মনে হলো আর কি। সেই সঙ্গে কি আপনার এটাও মনে হয়নি যে প্রেম করতে গিয়ে কোনো অঘটন ঘটতে পারে? কারণ আপনার তো শিল্পপতির মন। তার মানেটা পরে নিশ্চয় জানাবো, তার আগে আমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি দারোগাবাবু, আমি দিচ্ছি। এটা বললেই বুঝতে পারবেন যে বর্তমানে প্রদীপ রায়ের ব্যাপারে আমাদের কোনো দায়বদ্ধতা নেই। তাহলে আপনারা বলতে চাইছেন যে প্রদীপ বাবু বেলা 12টার সময় ছুটি নিয়ে চলে গেছেন? আমি বলছি না দারোগাবাবু, আমি বলছি না, বলছি ওই প্রদীপ বাবুর অ্যাপ্লিকেশন। ও ইয়েস, বাড়ি রিমেম্বার মিস্টার মজুমদার। শখ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলো, মাছটা কিন্তু আমার চোখে নড়ছে। তাই নতুন তথ্য নিয়ে আমি আবার আসবো, সেই দিনের জন্য তৈরি থাকুন। চলি, নমস্কার। নিশ্চয়ই দেখা হবে দারোগা বাবু, নিশ্চয়ই দেখা হবে। তার আগে আপনি দেখতে পাবেন ওই গঙ্গার বুকে ভাসছে প্রদীপের গোলাপ চালাস। কিন্তু আলোক, আমি বুঝতে পারছি না যে ওই দরখাস্তটা প্রদীপের নিজের হাতে লেখা স্যার, তবে সেটা কয়েকদিন আগের। আমি আজ ওই পুরনো তারিখটা ভ্যানিশ করে আজকের তারিখটা বসিয়ে দিয়েছি। বাবা, বেশ করেছিস বাবা। এই না হলে আমার কারখানার ম্যানেজার। সবই তো আপনার পদতলে বসেই শিখেছি স্যার। আমি কে বাবা? সবই আমার গুরুদেব ওই দয়াল প্রভু শ্যামসুন্দর গোস্বামীর ইচ্ছা। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি আমায় যেমন ভাবে চালান আমি ঠিক সেমনি ভাবেই চলি। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। সত্যি আপনি একটা যন্ত্র, শুধু সময়ের অপেক্ষা, ওই যন্ত্র চালাবো আমি। সেদিন আপনাকে আমি বসতে বললে বসবে, আর উঠতে বললে উঠবে। আর আপনার একমাত্র আদরণী শিক্ষাকে আমি আদর করে আমার অঙ্ক শৈলী করব। শিকার বুকের জ্বলন্ত প্রদীপ আমি নিভিয়ে দিয়েছি, এবার সেই বুকে কমলার আগুন বসে তার মধু আকণ্ঠ পান করলে বাধা দেবার কেউ নেই, কেউ নেই। প্রদীপ, প্রদীপ, কই এখানে তো কেউ নেই। তাহলে কে আমাকে মা মা বলে ডাকলো? আমি যে স্পষ্ট শুনতে পেলাম আমার প্রদীপ, আমার প্রদীপ আর তো চিৎকার করছে। আমার যেন মনে হলো সে যেন আমাকে তারস্বরে ডাকছে বিপদে পড়ে। ওগো ওগো, তোমরা কেউ জানো আমার প্রদীপ কথা? তোমরা কেউ জানো? তোমরা জানো আমার প্রদীপ? ভোরবেলায় জোর গায়ে উঠে এলে কেন
করুণা, ডাক্তারবাবু না তোমায় নিষেধ করেছে বিছানা ছেড়ে উঠতে? আমি যার বিছানায় শুয়ে থাকতে পারছি না গো। আমার যেন মনে হচ্ছে আমার প্রদীপ বিপদে পড়ে আমাকে আত্মচিৎকার করে ডাকছে মা মা বলে। ওটা তোমার মনের ভ্রম, হয়তো কোনো কাজে প্রদীপ আটকে পড়েছে। তুমি দেখো, ঠিক সময় হলে সে ফিরে আসবে। কবে ফিরে আসবে? আজ 5 দিন হয়ে গেল। আজ 5 দিন হয়ে গেল সে ঘরে ফিরে আসেনি। বলো না, ওকে তুমি বলো না আমার প্রদীপ কবে আসবে, বলো না। আমি জানি না। আজ 4 দিন হলো আমি তন্ন তন্ন করে তাকে খুঁজেছি, তবু তার সন্ধান। তোমরা পাওনি শুনতে? তাহলে একটা জলজ্যান্ত মানুষ এমনি করে 5 দিন আগে থেকে কপ্পুরের মতো উবে গেল। আমার প্রদীপ, আমার প্রদীপ। কি হয়েছে কি? প্রদীপ প্রদীপ করে মরা কান্না কেঁদে বাড়িটাকে শ্মশান বানিয়ে রেখেছেন। বলি প্রদীপ বাড়িতে না এসে যাবে কোথায় শুনি? এই কথা তুমি বলতে পারলে বৌমা? আজ 5 দিন হলো আমার প্রদীপ বাড়িতে ফেরেনি। 5 দিন কেন? 5 বছরও না ফিরতে পারে, দাদা তো কান্নার কি আছে শুনি? বৌমা দেখুন না, কোথায় গিয়ে ব্যাংক ডাকাতি করে পুলিশের হাতে ধরা পড়ে জেল খাটতে গেলে দেখুন। না বৌমা না, আমার ছেলে না খেতে পেয়ে শুকিয়ে মরবে, তবু এমন হীন কাজ সে করতে পারে। আর সাফাই গাইতে হবে না। গুন্ডা মোস্তান রকবার ছেলে যে কি কর্ম করে বেড়ায় তা আমার আর জানতে বাকি নেই। বৌমা তাছাড়া থাক, অত কথা আমার কাজ নেই। আমি তো আলাদা হইতে সংসার করি। আপনাদের ছেলে ডাকাতি করে হাজার হাজার টাকা এনে দেখ বা মানুষ খুন করে জেলে যাক, তাতে আমার কি? কিছুই যদি যায় আসে না, তাহলে এখানে কি করতে এসেছো? আর কেনই বা ওদের কাটা খাই নুনে ছিটে দিচ্ছ? নুনে ছেড়ে দেবার কি আছে? যেটা সত্যি আমি তাই বলেছি। সত্যের ধর্ম কন্যা সাজে এই সংসারে অনেক উপকারী তুমি করেছো। এবার এখানে বিদায় হয়ে সকলকে খুব শান্তিতে থাকতে দাও। ও, আমি এখানে রয়েছে বলে সকলের না বিশ্বাস উঠে গেছে তাই নাকি? ওর কথা তুমি কিছু মনে করো না বৌমা। ও আসলে চিরকালে এইরকমই ওর স্বভাব। ও চিরকাল এইরকম করেই কথা না, বলে। ও ওইরকম ছিল না। আপনারা ওকে ওষুধ করে ওরকম করেছেন। বৌমা, শিক্ষিতা মেয়ে তুমি, তোমার মুখে কথা মানায় না মা। আপনার ওই জ্ঞানের বাণী কাকে শোনাচ্ছেন বাবা? ও সব জ্ঞানের ছায়া পড়ে পরিষ্কার জলে, ওর মতো দুর্গন্ধযুক্ত কাদায় নয়। কি বলে তুমি? আমি দুর্গন্ধযুক্ত কাদা? দাদা কি ব্যাপার বলো তো? বাড়িতে তো হল্লার মাঝে কি মানুষ বাস করতে পারে? সুদীপ বাবা আমার। হ্যাঁ, টিভিতে একটা হিন্দি নাইস সিনেমা দেখছিলাম, কিন্তু আপনাদের চিৎকারে তাতে দেখা হলো না। আচ্ছা তোমরা কি কোথাও বেরোচ্ছ বৌমা? হ্যাঁ শোনো মা, আমাদের ফিরতে দেরি হবে, তোমরা রান্না করে খেয়ে নিও। সুদীপ, তুই যখন বাইরে যাচ্ছিস একটু প্রদীপের সন্ধান? অসম্ভব! আমি একজন শিক্ষিত রুচিশীল অফিসার হয়ে একটা রোগবাজ মোস্তানকে রাস্তা রাস্তায় খুঁজে বেরোবো? নো নেভার, ইট ইজ অ্যাবসার্ড। এসো না। এই তো আপনারা সবাই এখানে আছেন দেখছি। একটা কথা পরে শুনবো বাবা। তার আগে বলো তো, তোমার কানের উপর ওকে? সমাজের বুকে এক অবহেলিত উপেক্ষিত চরিত্র, এই সংসারের জঞ্জাল, আমার জীবন নাটকের নায়ক প্রদীপ রায়। তুমি কাকে কাঁধে করে নিয়ে এসেছো পবিত্র? দেখেছি না, উপায় নেই বৌদি। গঙ্গার জলে দেহটা ভেসে গলে পচে গেছে। তারপর শয়তানরা কোনো একটা শক্ত জিনিস দিয়ে ওর মুখটা থেতলে দিয়েছে। আমি শুধু ওর পোশাক দেখেই চিনতে পারি ও আমাদের প্রদীপ। আমার প্রদীপ নয়, আমার প্রদীপ কখনো কারো উপকার ছাড়া কারো ক্ষতি করেনি। তার এই পরিণতি হতে পারে না। না না, ওগো তুমি কেন আছো? তুমি কেন চুপ করে আছো? আমার অন্তরটা পাথর হয়ে গেছে করুণা, তাই সাধু চেষ্টা করো, এই পাথরের চোখে আমি জল ঝরাতে পারছি না।
কে তুমি কোথায় পেলে পবিত্র? গঙ্গার জলে ভাসতে ভাসতে দেহটা তীরে এসে ঠেকেছিল, তাই সেখানে অনেক কৌতূহলী মানুষ জড়ো হয়েছিল। তাদের মাঝ থেকেই আমি আবিষ্কার করি ও আমাদের প্রদীপ। তুমি কি সত্যি নিভে গেছো? তাহলে কেন আমার এই মনের মধ্যে তুমি এভাবে দাও দাও করে জ্বলে উঠলে? বলো বলো না প্রদীপ, বলো। তুমি যা বলে গেলে শেষ পর্যন্ত তাই হলো, কিন্তু কেন কেন এমন হলো? বলো বলো প্রদীপ, বলো। তুমি তো একদিন আমাকে বলেছিলে ঠাকুরপো। বৌদি, স্টিল প্ল্যান্টে যে চাকরি আমি করি তাতে যে কোনো দিন হারিয়ে যেতে পারি, তাই আমি চাই আমার এক মায়ের কোলে আর এক মায়ের শান্তির আশ্রয়। ঠাকুরপো, তুমি কি বলছো? আমার কল্পনার তুলিতে এক স্বপ্নের কথা বলছি বৌদি। যে স্বপ্নে আমি দেখেছি তুমি হয়েছে সর্বংশহা ধরিত্রী, আর তোমার এই শীতল কল হয়েছে এই সমাজে সংসারে উপেক্ষিত আমার বাবা মায়ের শেষ ঠিকানা। আমি পারবো না, কিছুতেই পারবো না। কেন পারবে না বৌদি? শুনেছি মেয়েরা মায়ের গুণ নিয়ে পৃথিবীতে জন্মায়, তাহলে তুমিও তো তার ব্যতিক্রম নও। না, মনে করে দেখো তোমার জন্মদাত্রী মায়ের কথা। তোমার বাবার উপেক্ষা সত্ত্বেও তোমার মা যেমন তোমাদের ভাই বোনকে তার মাতৃস্নেহের আঁচলে লুকিয়ে রেখে আজ সঠিক ঠিকানা প্রদান করেছেন, ঠিক তেমনি ভাবে এই সংসারে ঝড় ঝঞ্ঝার হাত থেকে আমার বৃদ্ধ পিতা মাতাকে না না না, ঠিক করে উন্মত্ত নৃত্য যৌবন যায় একমাত্র মতো, সেই সব পারে না ঠাকুরপো, এসব কিছুতেই পারে না। জীবনের 25টা বছর তেমনি ভাবে এনজয় করলে বৌদি, এবার না হয় মাতৃরূপে জীবনটাকে এনজয় করে দেখো, আনন্দ পাও কিনা। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি বৌদি, আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি, যদি পারো। ঠাকুরপো, তুমি যা বলেছিলে শেষ পর্যন্ত তাই হলো। তুমি কি সত্যি আমার উপর অভিমান করে চলে গেলে? বেশ বেশ ঠাকুরপো, আমি তোমার মৃতদেহ স্পর্শ করে আমি কথা দিচ্ছি, আমি তোমার কথার মর্যাদা রাখবো ঠাকুরপো। আমি প্যান্ট ছেড়ে শাড়ি পরবো, এই নকল মোহিনী রূপ ছেড়ে আমি মাতৃ রূপ ধারণ করবো। এসব তুমি কি বলছো বৌমা? বলতে পারছি না। বাবু, উগ্র আধুনিকতার সাথে যখন আমি গা ভাসিয়ে চলেছি তখন সবাই আমাকে বাহবা দিয়েছে, কিন্তু কেউ আমাকে একবারও বলেনি যেটা আমার ভুল। আমি এতদিন শুধু মরীচিকার পিছনে ছিল। হ্যাঁ গো, শুধুমাত্র ঠাকুরপো সেই ছেলে যেই তারা আমার বিবেকের পিঠে কষাঘাতের আঘাত এনে আমাকে পৌঁছে দিয়েছে যে এতদিন আমি যা করেছি তা ভুল। আমি এতদিন আমার জীবনটাকে নিয়ে ভুল পথে চলেছি, ভুল ভুল, মহা ভুলে ভরা। বাবা, আপনি সর্বজন মানুষ শিক্ষক, তবু আপনার শিক্ষায় নয়, আপনার ছেলের শিক্ষায় শিক্ষিত হয়ে আজ থেকে আমি আমার জীবন ধারা আমি বদলে নিলাম। বাবা, আমি আমার জীবনে চলার গতি আমি বদলে নিলাম। চলুন মাস্টার মশাই, এই পোজা গোড়া দেহটাকে নিয়ে এখানে আর অপেক্ষা না করে একে শ্মশানে দাহ করার ব্যবস্থা। দাঁড়াও, ওকে শ্মশানে দাহ করার আগে আমাদের সকলের মাঝে একটা কথা পরিষ্কার হয়ে যাওয়া দরকার। কি কথা? দাদা সংসার থেকে আলাদা, প্রদীপ যদিও বা কিছু রোজগার করে দিচ্ছিল তাও বন্ধ হয়ে গেল, এখন সংসারটা চলবে কিভাবে? কে নেবে বাবা মায়ের দায়িত্ব? সুদীপ, তুই কি বলছিস বাবা? ঠিকই বলছি, আমার বাড়িটা কমপ্লিট হয়ে গেলে আমরা সেই নতুন বাড়িতে চলে যাব, তখন সংসারটা চলবে কিভাবে? কি হবে তোমাদের নতুন ঠিকানা? তাছাড়া এখনকার দিনে কোনো সরকারি চাকরিজীবী তার বাবা মায়ের সাথে একই ছাদের তলায় থাকে না। মায়ের একটা ছোট্ট পেটে যমজ সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটও এই বাবা মায়েদের জায়গা হয় না। ওগো নব্য যুগের সভ্য সমাজ, এখন তোমরাই বলে দাও
আমাদের শেষ ঠিকানা কে? সুধীর, তুই এ কথা বলতে পারলি রে? হ্যাঁ, এই অকালে হারিয়ে যাওয়া ভাইটা, তোর এই ভাইটার যে তোর বিচারটাই বড় হলো। বড় নয় মা, প্রয়োজনীয় মনে হয়েছে, কারণ এরপর তোমাদের দুজনের দায়িত্ব নেওয়া আমার একার পক্ষে তো সম্ভব নয়। বাবা মায়ের জন্য তোকে চিন্তা না করলে হবে, ওদের দুজনের দায়িত্ব আমি একা নিতে পারবো। কিন্তু আমি পারবো না, কারণ আমরা যখন আলাদা করে হয়েছি তখন এই সংসারের বোঝা আমি বইতে পারবো না। নিতে হবে না, তোমাদের কাউকে দায়িত্ব নিতে হবে না। আমরা কারণ ভাগ বসাবো না। ভাগ বসানোর কথা নয় মা, আমি শুধু বলতে চাই তোমাদের একজন আমার কাছে আর অন্যজন দাদার কাছে থাকো। বাহ বাহ বাহ, হাই সোসাইটির ক্ষেত্রে এটা একটা দারুণ ব্যবস্থা। এর ফলে দুজনেই একটা করে কাজের লোক পেয়ে গেল। পবিত্র আধুনিক সমাজে সুসভ্য মানুষের দল কান পেতে শোনো, এই কুটিল সংসারের বুকে একজন শিক্ষিত বিবেকবান সন্তান খুঁজে দিচ্ছে তার বাবা মায়ের শেষ ঠিকানা। বাংলাদেশে সোনাই মোরা কোথায় থাকবে বাবা মা, সভ্য দেশে মানুষ তোমরা খুঁজে দাও সেই ঠিকানা। বাংলাদেশে সোনাই মোরা কোথায় থাকবে বাবা মা, সভ্য দেশে মানুষ তোমরা খুঁজে দাও শেষ ঠিকানা, খুঁজে দাও সেই ঠিকানা, খুঁজে দাও সেই ঠিকানা। আচ্ছা করুণা, মনে করে দেখো তো, আমাদের এই 40 বছরের দাম্পত্য জীবনে কোনোদিন কি আমাদের মতের অমিল হয়েছে? আমরা কি হারিয়েছি আমাদের চলার পথের নিশানা? অথচ দেখো আজ আমাদের সন্তানেরা খুঁজে দিচ্ছে আমাদের শেষ ঠিকানা। আমি বেঁচে থাকতে তোমাদের এই পরিণতি আমি হতে দেব না, আমি দেব না। বাধা দিস না বাবা জয়দীপ, সমাজ সংসারে এই মূল্যহীন বেতখোরার ভার নিয়ে তুই তোর সমাজ থেকে কেন বিচ্ছিন্ন হবি বাবা? আয় বাবা, তোকে তোর উপযুক্ত স্থানেই রেখে আসি। কেন না করুণা, কেন না? এই সংসারে বাস করে তিল তিল যন্ত্রণা ভোগ করে মৃত্যুর চেয়ে এই বড় ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কোথায় যাচ্ছেন বাবা? বৌমা পূর্ণাম নরক থেকে উদ্ধার করবে বলে সন্তানের আরেক নাম পুত্র, সেই পুত্র হারা পিতা আমি। আমার অক্ষম পদার্থ পুত্র আমার উপর অনেক দায়িত্ব চাপিয়ে দিয়ে গেছে। আগে পিতার মুখাগ্নি করত পুত্র, কিন্তু বিপরীত ধর্মে যুগ ধর্মে পুত্রের মুখাগ্নি করতে চলেছে তার বৃদ্ধ সহায় পিতা মাতা। আপনার এই স্বার্থনাশী কোলাঙ্গার পুত্রের দল আজ আপনার ব্যথায় সমবেতি না হলেও আপনার এই উগ্র আধুনিকা নষ্ট বৌমা আজ আপনার সঙ্গে যাবে বাবা। চলুন চলুন বাবা, চলুন। আমি তোমাকে যেতে দেব না। মাননীয় ভদ্রমণ্ডলী, আপনাদের সমাজ সংসারে এই দৃশ্য ঘটে যাওয়ার পরেও কি
রাস্তাঘাটে বাসে ট্রামে জোর গলায় বলতে পারবেন যে আপনারা ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ? না না বাবা পবিত্র, ওদের তো কোনো দোষ নেই, সব দোষ আমাদের ভাগ্যের। তাই আমরা ঠিক করেছি আমার প্রদীপের শেষ কাজ সুসম্পন্ন করে আমরা যেদিকে দু চোখ যাই সেই দিকেই চলে যাব। আমি আশীর্বাদ করি তোরা তোরা সুখে থাক, তোরা তোরা শান্তিতে থাক, তোদের জীবনে স্বস্তি নেবে আসুক, স্বস্তি নেবে। চলো করুণা চলো, আমাদের যে যাওয়ার সময় হয়ে গেছে। প্রদীপের ডাকে সাড়া দিয়েই এই বিচিত্র সংসার থেকে চিরবিদায় নিয়ে আমরা শ্মশান যাত্রী হই। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর এই যাত্রাই যেন আমাদের শেষ যাত্রা হয়। মাননীয় দর্শক মণ্ডলী, অভিন্ন হৃদয় বন্ধুহারা বেতাতুর পবিত্র চ্যাটার্জির মুখে আজ কোনো ভাষা নেই। আজ শুধু আপনাদের কাছে একটাই জিজ্ঞাস্য, আপনাদের প্রগতিশীল সমাজ কি এই পথেই এগিয়ে যাবে, নাকি আপনাদের সম্মিলিত প্রতিবাদ সব পথকে হারিয়ে খুঁজে নেবে এই সমাজের বুকে বাবা মায়েদের শেষ ঠিকানা? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এবারে হরেক রকম জিনিস আর আসবাব দামি দামি, তারই মধ্যে ছিলাম শুধু একমাত্র আমি। ছেলে আমার প্রতি অগাধ সম্ভ্রম, ঠিকানা তাই যে আমার বিধ্বস্ত, আমার